আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা, বিশ্ববাজারে সংকটের আশঙ্কা। সৌদি যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০। হরমুজ নিয়ন্ত্রণে ওমানের পরিকল্পনা প্রত্যাখ্যান, পাল্টা প্রস্তাব ইরানের। চীনের থেকে ৪০০র বেশি শোল্ডার ফায়ার্ড প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান। ভারত ও চীনের উপর ১০০% শুল্ক আরোপের আহ্বান জানিয়ে মার্কিন সিনেটে বিল পাস। আবার রাজপথে নামার হুমকি সিজেপির, অমিত শাহর অনুমতিতেই বিক্ষোভকারীদের উপর হামলা, অভিযোগ রাহুল গান্ধীর। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ারেন্টেড তালিকাভুক্ত করল রাশিয়া। এবার পুরো খবর। সৌদি আরবের সবচেয়ে বড় অপরিশোধিত তেল শোধনাগার কেন্দ্রটি গত সোমবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তাও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আপকাইক তেল শোধনাগার কমপ্লেক্স থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একই সঙ্গে স্থাপনাটির কিছু অংশের চারপাশে পোড়া দাগ ও ক্ষয়ক্ষতির চিহ্ন লক্ষ্য করা গেছে। ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি এ হামলার দায় স্বীকার করেছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সংবেদনশীল কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এদিকে সৌদি আরব তাদের পূর্বাঞ্চলীয় তেল অবকাঠামোয় হামলার বিষয়টি স্বীকার করেছে। তবে এ ঘটনার জন্য তারা ইরাকে সক্রিয় ইরান সমর্থিত মিলিশিয়া বা সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ জানিয়েছে দেশটির ৭টি প্রদেশ জুড়ে চালানো যুক্তরাষ্ট্র সৌদির যৌথ হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩২ জন। পিএমএফ বলেছে হতাহতের এই সংখ্যা প্রাথমিক, এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে নিহতের সংখ্যা ৮ বলে জানানো হয়েছিল। এক বিবৃতিতে তারা জানায় বাগদাদ, ওয়াসিত, নিনেভে, বসরা, কুরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে পিএমএফ এর ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হয়। হামলায় ভবন, যানবাহন ও সামরিক সরঞ্জামেরও বিভিন্ন মাত্রার ক্ষতি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালীটির যৌথ তদারকির বিষয়ে ওমানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে তেহরান নিজেদের একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদাত জানিয়েছেন, ওমানের প্রস্তাবে তেহরানের নিরাপত্তা, উদ্বেগ ও নিয়ন্ত্রণের দাবি যথেষ্ট গুরুত্ব পায়নি। তাই ইরান এমন একটি কাঠামো চায় যেখানে এই কৌশলগত জলপথে তাদের ভূমিকা হবে প্রধান। যদিও ওমান ও ইরান কোনো পক্ষই তাদের প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেনি। তবে বিশ্লেষকদের মতে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে মতপার্থক্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার এক সপ্তাহ পর দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ফি আরোপ করার বিষয়ে চিন্তা ভাবনা করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের এই ভাবনার বিষয়ে অবগত এই অঞ্চলের একাধিক নির্ভরযোগ্য সূত্র বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো বলেছে, হুতিরা দক্ষিণ লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী বেশিরভাগ জাহাজের উপর ফি নির্ধারণ করার বিষয়টি খতিয়ে দেখছে। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা। এর আগে হুতিরা গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ নিষেধাজ্ঞা জারি করে। চীনের কাছ থেকে ৪০০রও বেশি শোল্ডার ফায়ার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান, যেগুলোর প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানিদের কাছে পৌঁছাবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানিয়েছে, চীনের সঙ্গে ইরানের ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে, আর এই অর্থ দিয়ে তারা ৩০০ থেকে ৪০০টি QW-12 এবং FN-16 ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমস কিনছে। বার্তা সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এটি ইরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণের সবচেয়ে বড় প্রচেষ্টা। প্রতিবেদনে রয়টার্স আরও জানিয়েছে, ইরান এই যুদ্ধাস্ত্রের জন্য চুক্তি করেছে হংকং ভিত্তিক
জংকিন বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানির সঙ্গে। একটি সূত্র জানিয়েছে এই কোম্পানি ইরানি কর্তৃপক্ষ ও চীনা সরবরাহকারীদের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এদিকে চীন রয়টার্সের এই প্রতিবেদনকে ভিত্তিহীন হিসেবে দাবি করেছে। এছাড়া পাকিস্তান এই অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীনের মতো পাকিস্তানও নিজেদের সংশ্লিষ্টতার কথা প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি আকস্মিক মৃত্যুবরণ করা প্রবীণ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের দীর্ঘ প্রতীক্ষিত এবং দ্বিদলীয় ঐক্যমত্যের একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে মার্কিন সিনেট। রাশিয়ার জ্বালানি তেলের প্রধান ক্রেতাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ এবং ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর লক্ষ্যে প্রস্তুতকৃত এই বিলটি শেষ পর্যন্ত পাশ হতে যাচ্ছে। এই বিলের অধীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত ও চীন সহ রুশ তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ 5 ক্রেতা দেশের উপর শুল্ক আরোপের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। 60 ভোটের প্রয়োজনীয় সীমা পেরিয়ে বিলটি সিনেটে 86-12 ভোটের বিশাল ব্যবধানে অনুমোদন পায়। প্রায় সব রিপাবলিকান এবং অধিকাংশ ডেমোক্র্যাট সদস্যই বিলটির পক্ষে সমর্থন জানান। এই বিলটিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও সরাসরি সমর্থন রয়েছে। ভারতে জেএনজি প্রজন্মের তরুণদের নেতৃত্বে পরিচালিত ককরোচ জনতা পার্টির নেতারা আবারও আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। তারা বলেছেন, বিক্ষোভ স্থগিত করার পর গ্রেফতার সবাইকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে তারা আবার রাজপথে নামবেন। দলটির অভিযোগ, আন্দোলন স্থগিত করার পর দেশ জুড়ে 100 জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দেয়া হয়েছে। এই গণগ্রেফতারের প্রতিবাদে আবার রাজপথে নামার হুমকি দিয়েছে সিজেপি। এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ককরোচ জনতা পার্টির আন্দোলনে শিক্ষার্থীদের উপর বল প্রয়োগের অনুমোদন দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার লোকসভায় দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন। রাহুল দাবি করেন, দিল্লিতে 20 জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের বল প্রয়োগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তাদের শরীরে পেলেট ঢুকেছে। ভারতের ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এ ধরনের বল প্রয়োগের অনুমোদন দেওয়ার ক্ষমতা কেবল স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীরই থাকে। সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরোভকে ওয়ারেন্টেড তালিকাভুক্ত করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফসিবি। বুধবার এফসিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে পাভেল দুরোভকে ওয়ারেন্টেড তালিকাভুক্ত করার কারণ হিসেবে বলা হয়েছে, টেলিগ্রামের অসংখ্য চ্যানেল, চ্যাট এবং বটের মাধ্যমে ইউক্রেনের একাধিক গোয়েন্দা সংস্থা সন্ত্রাস ও চরমপন্থী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ এবং রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসবাদ, সামষ্টিক হত্যা, সাইবার অপরাধ উস্কে দিচ্ছে। এসব চ্যানেল, চ্যাট এবং বট নিষ্ক্রিয় করতে একাধিকবার টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সময় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফলাফল আসেনি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।